বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধি করবেন। এ বিষয়টা আমরা মেনে নিতে পারছি না। এটা মেনে নিতে না পারার একটা ঐতিহাসিক কারণ রয়েছে। কারণ হলো জননেতা জনাব তারেক রহমান পৃথিবীতে এক বিরল ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। কারণ একজন মানুষের বাবা নির্বাচিত প্রেসিডেন্ট, মা নির্বাচিত প্রধানমন্ত্রী, নিজেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। দিস sort of incident is rare in the history of human civilization. মানব সভ্যতার ইতিহাসে এমন নজির দ্বিতীয়টি পৃথিবীতে নাই। তাহলে তাহলে এমন একজন মহান প্রধানমন্ত্রীর, সৌভাগ্যবান প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র 10% উৎসব ভাতা বৃদ্ধি হবে। এটা ইটস অ্যান ইল পয়েন্ট ফর ইজ কালারফুল ক্যারিয়ার। এটা তার রাজনৈতিক অ্যাজ এ প্রাইম মিনিস্টার ক্যারিয়ার হিসেবে একটা দুর্বল পয়েন্ট আমরা মনে করি। কারণ হলো, আমরা যদি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের দিকে তাকাই, আমরা দলমত নির্বিশেষে শিক্ষার পরিসংখ্যান যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি 1973 সালে মাত্র 776 কোটি টাকা বাজেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 39,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি বাংলার ভাগ্যাকাশের এক মহান প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমান 3,700 কোটি টাকা বাজেটের মাধ্যমে সকল এমপিওভুক্ত শিক্ষকদের 50% জাতীয় বেতন স্কেলের প্রদান করার মাধ্যমে তিনি এদেশের শিক্ষার ভিত রচনা করছেন। আমরা শিক্ষার পরিসংখ্যান বলছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির দলমত নির্বিশেষে। পরবর্তীতে আমরা দেখলাম 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তাহলে আমরা পরবর্তীতে দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি হলো 25% শিক্ষকদের উৎসব ভাতা প্রদান করার মাধ্যমে এটা শুরু করেছিলেন। এবং শিক্ষকদের অবসর পরবর্তীতে কোনো টাকা পেত না এমপিওভুক্ত শিক্ষকরা, তিনি অবসর কল্যাণের মাধ্যমে টাকা প্রদান করা শুরু করেছিলেন। উনি হচ্ছেন এই অবসর কল্যাণ এবং উৎসব ভাতার জনক। তো উৎসব ভাতার জনক হিসেবে উনি 25% শুরু করেছিলেন। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার 1% বৃদ্ধি না করার কারণে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডক্টর প্রফেসর ইউনূস স্যারের অন্তর্বর্তীকালীন সরকার এটা 25% বৃদ্ধি করল। তাহলে আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের মতো একজন বিরল সৌভাগ্যবান প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা 10% নিতে চাই না, কমপক্ষে 100% এটা তার মাধ্যমে ঘোষণা দিলে তার অদূর ভবিষ্যতে 500 বছর পরে, 1000 বছর পরে যদি শিক্ষার ইতিহাস নিয়ে আলোচনা সমালোচনা করা হয়, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ বাস্তবতা হলো, প্রাইমারি জাতীয়করণের যে মেজরিটি জাতীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার, আর আমরা দেখেছি এমপিওভুক্ত শিক্ষকদের বিএনপি দিয়েছিল 70% জাতীয় বেতন স্কেলের, আওয়ামী লীগ 10% এবং জাতীয় পার্টি 20% দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যদি মাধ্যমিক শিক্ষা সহ সমগ্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার মাধ্যমে তিনি বাংলাদেশের শিক্ষার ইতিহাসে অমরত্ব বরণ করতে পারেন, হয়তো তিনি থাকবেন না, থাকবে তার এই অমর কৃতি। কারণ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কাঙ্ক্ষিত বেতন ছাড়া
আমরা কখনোই একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করতে পারি না। কারণ হলো, আমরা যদি এখন এই অফুরন্ত জনসংখ্যাকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে একমাত্র মেধাবীদের উচ্চশিক্ষায় আমরা প্রেরণ করি, তাহলে আমরা আমাদের সার্বিক উন্নয়ন খুব সুন্দরভাবে করতে পারবো। আমলারা অনেক ক্ষেত্রে বিরোধিতা করেন। 2013 সালে এনআই খানের মতো আমলা এসেছিল বিদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতীয়করণ করতে সক্ষম হয়েছিলেন। আমরা নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে যদি হিসাব নিই এবং আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সহ যে সম্পদ আছে সরকারি কোষাগারে নিয়ে নিলে জাতীয়করণ করা অত্যন্ত সহজ। শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম, জিয়া রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, তারা কিন্তু অনেক ক্রাইসিসের মধ্য দিয়েই কিন্তু শিক্ষার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমাদের বাজেট, আমাদের বর্তমান জিডিপির আকার 519 বিলিয়ন মার্কিন ডলার। সেই ক্ষেত্রে জাতীয়করণ করাটা অত্যন্ত সহজ বিষয়। কারণ আপনি যদি না পারেন তাহলে এই বড় দায়িত্ব কে পালন করবে? আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকি এবং তার সন্তান চন্দ্রিকা কুমারাতুঙ্গে বন্দরনায়েকি, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে উনিও আপনার সমকক্ষ নয়। ইন্দিরা গান্ধীর ইতিহাস দেখলে আমরা দেখতে পারি ওনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, ছেলে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধীর মা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট ছিলেন না। আমরা যদি মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, মহিলাদের মধ্যে তার পরিসংখ্যান নিই, ওনার বাবা জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী ছিলেন, মা কিছু ছিলেন না। এবং ওনার ছেলে বিলওয়াল ভুট্টোও যদি প্রধানমন্ত্রী হন, কিন্তু আসিফ আলী জারদারি তো প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্ট নাই। তাহলে পৃথিবীর যে কোনো পরিসংখ্যানে আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কামাল পাশা, মুসোলিনি, হিটলার, নেপোলিয়ান সহ, আমরা জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন সহ পৃথিবীর সমগ্র সম্রাট, রাজা, বাদশাদের পরিসংখ্যান নিয়ে সম্রাট বাবার, আকবর, শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর পর্যন্ত, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলিকা, আপনি এক বিরাট ভাগ্যবান ব্যক্তি যার বাবা শুধু প্রেসিডেন্টই ছিলেন না, স্বাধীনতার ঘোষক এবং 65 যুদ্ধের বীরত্ব তার ছিল বীরত্তম খেতাবপ্রাপ্ত, এবং মাও একজন নির্বাচিত সফল প্রধানমন্ত্রী এবং টপ পপুলার পারসন। সো you are the only man that can declare total MPO enlisted institutions are nationwide. সেদিনই বাংলার প্রতিটি ঘরে ঘরে কৃষক, শ্রমিক, তাঁতি, ক্ষেতমজুর এই জাতীয়করণের সুবাতাস পাবে। গ্রামের গরিব মানুষের সন্তানগুলো 20 টাকায় দিয়ে পড়তে পারবে সরকারি প্রতিষ্ঠানে। দেশ স্বাধীন হয়েছিল এদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। শহরে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, তারা 20 টাকা দিয়ে পড়াশুনো করবে। যারা বড়লোক, চাকরিজীবী, ব্যবসায়ী আর গ্রামের অসহায় দরিদ্র ক্ষেতমজুর, কৃষক, বর্গা চাষি, তাঁতি, অসহায় মানুষেরা তাদের সন্তানকে 150-200 টাকা দিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষকদের কাছে পড়াবে। আমি মনে করি আপনার এই বর্ণময় ক্যারিয়ারে এটা মানায় না। তাই যত দ্রুত সম্ভব এই ঈদুল আজহার পূর্বেই 100% আপনাকে 100%ই মানায়। আপনার মা দিয়েছিলেন 25%। ইউনূস সরকার নির্বাচিত সরকার না, তিনি যদি 20% উৎসব ভাতা দিতে পারে, আপনার কাছে 10% মানায় না। 50% প্রদান করে 100% উৎসব ভাতার জনক হিসেবে বাংলার ইতিহাসে নাম আপনি স্বর্ণাক্ষরে লেখাবেন এবং within 2 years সমগ্র প্রকারের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ সরকারি কোষাগারে নিয়ে বেতন নিয়ে খুব দ্রুতই জাতীয়করণ ঘোষণা করবেন ইনশাআল্লাহ।